নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজকের এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের সুস্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন স্বনামধন্য বাকসিদ্ধ তন্ত্রসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও নমস্কার এবং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের বেশ কিছু বক্তব্য আছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, যা আমিও জানতে চাইবো আপনার কাছে এবং আমাদের দর্শক বন্ধুরাও জানতে চাইবে আপনার কাছ থেকে। তাই জন্য আমাদের তো সবার তরফ থেকে আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো। আপনি তার প্রতিবেদন এবং তার সমাধানের পথ আমাদেরকে একটু বলে আমাদের সবাইকে একটু উপকৃত করবেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমি রাখছি আপনার কাছে, আমার হয়ে এবং আমাদের সকল দর্শক বন্ধুদের হয়ে। বর্তমান সময়ে আমরা অনেকেই বিবাহিত জীবন নিয়ে অনেক সমস্যায় পড়ি। আমরা প্রচুর বাস্তবতার কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে আসে, বিপদ আপদ অনেক কিছুই আসে। সেখান থেকে সমাধানের পথ বা সেখান থেকে বেরোনোর পথ যদি কিছু বলে দেন, এবং বেরোনোর পরে সেই ধরনের সুব্যবস্থা, সেই ধরনের জীবন যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, একটা সুস্থ জীবন যাতে আমরা কন্টিনিউ করতে পারি, তার জন্য যদি কিছু উপায় বলে থাকেন। একদম। এই যে বর্তমান সময়ে আপনার প্রশ্ন সাপেক্ষে আমি বলছি দর্শক বন্ধুদের, এই যে বর্তমান সময়ে প্রচুর মানুষ আমায় প্রশ্ন করেন যে তাদের বিবাহিত জীবন কেমন হবে, এবং দেখা যায় যে পেপারে ম্যাট্রিমনি সাইডে সবসময় দেওয়া থাকে যে বিবাহের আগে বিচার প্রয়োজন বা মাঙ্গলিক দোষ আছে কিনা, বিবাহের আগে কোনো সমস্যা আছে কিনা, পুষ্টি বিচার করার কথা অনেকেই বলেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথাই বলবো, বিবাহের আগে অবশ্যই বিবাহের বিচার সঠিক পদ্ধতিতে করা উচিত। এটার আবশ্যকতা রয়েছে। যদি কোনো কারণে যদি সেই জায়গায় সমস্যা থাকে, সমস্যা বহুলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু সমাধান রাস্তা কিন্তু রয়েছে। বিবাহ বিচার করা হয় কোথা থেকে? সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। যেমন ন্যাচারাল জোডিয়াক সাইন যদি আমি ধরি, তবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা রাশি রয়েছে, সেখানে দেখতে হবে আপনার লগ্ন কোথায় রয়েছে। যেখানে লগ্ন লেখা থাকবে তার অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে দেখতে হবে সপ্তম ভাব কেমন অবস্থায় রয়েছে, সপ্তম প্রতীক কিভাবে রয়েছে, নবাংশ কি বলছে। বিবাহের বিচারের ক্ষেত্রে নবাংশ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই যে কিছুদিন আগে আমার কাছে এক ভদ্র মহিলা এলেন, তাকে তার বাবা মা অতটা জানতেন না, কিন্তু কোনো একটা জায়গা থেকে তিনি জানতে পেরেছিলেন তার মাঙ্গলিক দোষ রয়েছে, কিন্তু সেই সময় তিনি আর সেটা খণ্ডন করেননি। তারপরে দেখা যায় যে তার সাংসারিক লাইফে বিশাল একটা অশান্তি, এবং তার হাজবেন্ড বারংবার অসুস্থ হয়ে গেলেন। হ্যাঁ, এবং উনি একজন স্কুল টিচার, ঠিক আছে, এবং উনি আমার কাছে এলেন। তার পরবর্তীকালে আমি ওনার পুষ্টি বিচার করে ওনার যখন ঘটনাগুলি পরপর করে আমি বলছিলাম যে আমি তো কারো কাছ থেকে কিছু জানতে চাই না, কোনো দর্শক বন্ধু আমাকে কিছুই বলবেন না, শুধুমাত্র ডেট অফ বার্থ দিয়ে আবার চেম্বারে বা অনলাইনে চুপ করে বসে থাকবেন, দেখবেন আমি কি বলি। আমি যেই সব চ্যানেলগুলোতে বসি, স্বনামধন্য চ্যানেলগুলোতেই আমি বসি, এবং আমার কাছে প্রচুর মানুষ আমার কাছে আসেন দেশ বিদেশ থেকে, এবং অনলাইনে জন্মকুষ্টি বিচার করান। আমার প্রশ্ন একটাই থাকে, মানুষ আমার কাছে কিছু জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা নেই, আমাকে খালি ডেট অফ বার্থ, টাইম, প্লেস, আপনি আপনার দক্ষতার মাধ্যমে সেগুলো মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেন, সমস্ত কিছু তাকে আমি বলে দিই। এবং জন্মকুষ্টিতে দেখা যায় যে লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে যদি কখনো মঙ্গল গ্রহ অবস্থান করে, তবেই কিন্তু মাঙ্গলিক দোষ হয়। যদি মাঙ্গলিক দোষ থাকে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি মাঙ্গলিক দোষ নেই, কিন্তু শনি রাহু স্থাপিত দোষ রয়েছে, মঙ্গল শনি বিষযোগ রয়েছে। মঙ্গল শনি বিষযোগ থাকা মানে হচ্ছে বিষময়, জ্বালাময় একটা যন্ত্রণা, অশান্তি, এই ধরনের পরিস্থিতি। এই ধরনের অস্বাভাবিকতা থাকলে আপনি সেখান থেকে প্রতিকার করার উপায় আমাদেরকে বলে দেন। প্রতিকারের উপায় রয়েছে, কিন্তু সঠিক সময় আসতে হবে, সঠিক পন্থা অবলম্বন করতে হবে। এমন নয় যে হঠাৎ করে এসে জানা, আগে জ্ঞান যোগ, তারপরে হচ্ছে ভক্তি যোগ, যতটা সময় আমাকে দেওয়া উচিত সেই সময়টা আমাকে তার প্রতি দিতে হবে। আগে জ্ঞান রাখা প্রয়োজন। এই পৃথিবীতে এমন একটা শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, যে আপনাকে কিছু মাত্রা আগাম পূর্বাভাস দিতে পারে, এবং এই যে পূর্বাভাসটা আপনাকে দেবে জ্যোতিষ শাস্ত্র, সেখান থেকেই কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু আপনি
বেরিয়ে আসবেন, সমস্যার থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন। মুক্তি লাভ তবে করবেন। অবশ্যই জন্মকুণ্ডলী বিচারের কিন্তু প্রয়োজনীয়তা আছে, হুম, এবং জন্মকুণ্ডলী যদি সঠিকভাবে অ্যানালাইসিস করা যায় হুম, তবে সেখান থেকে কিন্তু প্রতিকারের একটা রাস্তা রয়েছে। আমরা হ্যাঁ, পেতে পারি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনাকে করব। হ্যাঁ, আমাদের দর্শকদের কাছ থেকে অনুরোধ এসেছে, দ্বিতীয় প্রশ্ন। বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যারা টিনেজার হুম, ছেলেমেয়েরা খুবই মোবাইলের প্রতি আসক্ত। হুম, হুম, তাদের সুস্থ জীবনটা প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে। অ্যাডিকশন থেকে। তা সেই সমস্যা থেকে বেরোনোর জন্য যদি কিছু উপায় আপনি বলেন। দেখুন, এখন এই বর্তমান যা এআই এর টেকনোলজি চলে আসছে, হুম, এখন এআই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। হুম, 1 সেকেন্ডের মধ্যে এআই এত অ্যাডভান্স টেকনোলজি চলে এসেছে হুম, যে মিনিটের মধ্যে সমস্ত কিছু বের করে ফেলছে। হুম, এই যে এআই এর সময়ে মোবাইল তো ব্যবহার একটা দরকার। হুম, যদি মোবাইল বা কম্পিউটার যদি ইউজ না করে তবে সেক্ষেত্রে তো একটা বাচ্চা সেভাবে এগোতে পারবে না। কিন্তু বেশি পরিমাণে আমি বলছি গেমের দিকে। একটা বিজ্ঞানের একটা আশীর্বাদ রয়েছে, একটা অভিশাপ রয়েছে। অভিশাপও রয়েছে। আমি যেখানে আমি বলবো ফোকাসটা আমার এই জায়গায়, যে বাচ্চা সারাদিন হয়তো খেতে বসেছে মোবাইল নিয়ে, মা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, মোবাইল না দেখে সে বাচ্চা খেতে পারে না। আমি প্রচুর ঘরে ঘরে আমি দেখেছি, নিজে গিয়ে দেখেছি মোবাইল এটা এখন যতক্ষণ নিত্য একটা যখন ঝামেলায় হাতে আর কি রয়েছে পরিণত তখন হয়েছে। খাবার খাচ্ছে। যেই মোবাইল নেই, এতে কি হচ্ছে, পাচনতন্ত্র এফেক্ট হচ্ছে। হুম, আর এবং আরেকটা কথা হচ্ছে, যদি বাচ্চা মোবাইলের প্রতি প্রচন্ড পরিমাণে এত ফোকাস থাকে, সে পড়াশোনা করবে কখন? হ্যাঁ, এবং মানে পড়াশোনা এবং অমনোযোগিতাটা খুব বেড়ে যাচ্ছে যার এক্ষেত্রে দেখা যাবে যে মোবাইলের জন্য। চতুর্থ ভাব যদি দুর্বল অবস্থায় থাকে, জ্যোতিষশাস্ত্র কি বলেছে, হুম, চতুর্থ স্থান থেকে বিদ্যা বিচার করা হয়। হুম, চতুর্থ স্থান যদি দুর্বল হয়ে যায়, মোবাইল গেম, ঠিক আছে, এবং বন্ধু বান্ধব, হুম, কেউ আর বাইরে ঘুরতে যাওয়া, এই সবের প্রতি কিন্তু বেশি হুম, তাদের কিন্তু নজর হয়ে পড়ে। হুম, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, চতুর্থ ভাবকে বড়বান হতে হবে। যদি চতুর্থ ভাব পীড়িত থাকে তবে আচ্ছা, বিদ্যার ক্ষেত্রে সমস্যা হবে। হুম, ভাগ্যভাব একটা বিচার্য নবম স্থান, হুম, এবং একাদশ স্থান সাকসেস। এই যে সাকসেসের জায়গাটা, একটা স্টুডেন্ট কোন পথে এগোবে, হুম, সে মোবাইলটা বর্জন করে জীবনের পথে মোবাইল তাকে ইউজ করবে, কিন্তু সময় বিষয়, বাকি সময় সে যাতে পড়াশোনায় মনোসংযোগ দেয়, তার জন্য সঠিকভাবে বিচার বিশ্লেষণ এবং তার কিছু পন্থা আছে, আমি সেগুলো চেম্বারে এলে আমি বলে দেবো মা বাবাদের। তারা সেভাবে চললে আশা করি আগামীতে বাচ্চা কিন্তু পড়াশোনায় অনেকটাই মনোযোগ বৃদ্ধি পাবে। সেটা কিন্তু অ্যাপ্লাই করে আমি দেখেছি, এবং আমার থিওরি অ্যাপ্লাই করার পরে অনেক বাবা মা এসে আমায় বলেছে তার বাচ্চা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু পড়াশোনা যথেষ্ট পরিমাণে করছে। হ্যাঁ, মনোযোগ এই বাড়ছে। থিওরিটা আমি কিন্তু অন ক্যামেরায় বলছি না, আমি এটা যখন আমার চেম্বারে আসবেন তখন কিন্তু আমি বলে দেবো কি পদ্ধতি অবলম্বন করলে একটা বাচ্চা পড়াশোনার প্রতি মনোযোগটা বৃদ্ধি পাবে, এবং সে মোবাইলের প্রতি আসক্তিটা কেটে আসক্তিটা যাবে কমে আস্তে যাবে। আস্তে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলবো, অনেক বাচ্চাদের থেকে প্রচন্ড অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা হ্যাঁ, তার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আসছে। দেখা যাচ্ছে বাবা মায়ের উপরে কথা চিৎকার শুনছে না, চিৎকার চিৎকার করছে, চেঁচামেচি বাবা, করছে। এবং দেখা যাচ্ছে যে ও যেই জেদ ধরে বসে আছে সেই জেদের মধ্যে হ্যাঁ, অনড় হ্যাঁ, থাকছে। হ্যাঁ, এই যে ঘটনাগুলো দেখা যায় হুম, যে মঙ্গল আর রাহু যদি অশুভ অবস্থায় পীড়িত অবস্থায় থাকে, আচ্ছা, তখন কিন্তু এই ঘটনাগুলো বিশেষ পরিমাণে দেখা যায়। তবে এর সঠিক প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা আছে, তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। আরেকটি প্রশ্ন করব আপনাকে। হুম, আহ, বর্তমান যুগে কর্মক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রচুর মানুষ হয়ে থাকে। হুম। আহ, এই কর্মক্ষেত্রের মানে সমস্যা থেকে বেরোনোর যদি কোনো প্রতিকার বা প্রতিকারের উপায় যদি বলেন, এবং কোন মানুষের জন্য কোন কর্মক্ষেত্রটা উপযুক্ত, কে কোন দিকে গেলে সে জীবনে সফলতা লাভ লাভ করবে লাভ করবে। এবং সে তার কর্মক্ষেত্রটা সুমসৃণ হবে, যদি একটু উপায় বলে দেন। দেখুন, একটা কথা আমি বলি, আমাদের জন্ম ছক প্রথমেই বিচার্য। মানুষের জীবনে যাই পড়াশোনা করুক না কেন, হুম, তার জীবনে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কর্ম। হুম, অনেকে দেখা যায় স্কুলের বেঞ্চে সে ফার্স্ট বয়, হুম। কিন্তু জীবনে কিন্তু সে কিছু করতে পারেনি, এরকম এরকম কিন্তু আমি প্রচুর, প্রচুর দেখেছি। হ্যাঁ, উদাহরণ আছে। জীবনে ফার্স্ট, প্রত্যেক ক্লাসে সে টপার, হুম, হুম, কিন্তু সে দেখা যাচ্ছে কিচ্ছু জীবনে করতে পারেনি। কিন্তু যে লাস্ট বেঞ্চে বসে ফেলিওর হুম। হয়েছে, সে সে হয়তো পরের জীবনের দিকে গিয়ে পথে অনেক কিছু অ্যাচিভ বিশাল বড় করেছে। অ্যাচিভ করেছে। হুম, এরকম তো আপনারা দেখেন। হ্যাঁ, তবে পড়াশোনা যদি ভালো হয়, চতুর্থ ভাব থেকে আমি একটু আগেই বললাম বিদ্যা, হুম, এবং দশম থেকে কর্ম, তার উল্টো সাইড।
যদি কর্মস্থান ভালো না থাকে, কর্ম যদি সঠিক না হয়, দেখা গেল কারো কারো কাঠের বিজনেস করা ভালো, সে করছে জলের বিজনেস। কেউ একটা চাকরির তার হরস্কোপে যোগই নেই, কিন্তু সে চাকরির জন্য মানে লেগে পড়ে বসে আছে। তার জন্য ব্যবসা ভালো, সেখান থেকে প্রসার হবে, ধীরে ধীরে সে উন্নতি করবে। এবং একটা কথাই হচ্ছে যে জন্ম কুণ্ডলিতে কিন্তু দশম ভাব বিচার্য, দশম ভাব থেকে কিন্তু কর্ম বিচার করা হয়। এবং দশমাংশ চার্ট কি বলছে, আমাদের যে চার্টগুলো, ডিভিশনাল চার্টগুলো রয়েছে, ডিভিশনাল চার্ট নিয়ে আমি আগামীতে আরো আলোচনা করব। এই ডিভিশনাল চার্টের মধ্যে দেখা যায় যে দশম ভাব কেমন আছে, দশমাংশ চার্ট কি বলছে, রবি কেমন আছে। রবি কিন্তু থেকে কিন্তু সরকারি চাকরি ইন্ডিকেট করে। ষষ্ঠ ভাব এবং দশম ভাব কানেকশন থাকলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট পোস্ট হবে। এবং কত বড় গভর্নমেন্ট পোস্ট হবে, কেউ আইএএস আইপিএস হবে কিনা, সেখানে মঙ্গল কানেক্টেড থাকতে হবে। আমি হ্যাঁ, আমি বলে দিত। হ্যাঁ, আমার কাছে প্রচুর WBCS অফিসার, তারপরে হচ্ছে যারা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট আছে যাদেরকে আমি বলেছিলাম নার্সিং পরীক্ষাতে দিয়ে তারা নার্স হয়ে গেছে। হ্যাঁ, এরকম প্রচুর আছে উদাহরণ, স্কুল টিচার হয়েছে। আমি বলেই দিই, আমি লিখে দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রেসক্রিপশনে লিখে দিই এই যোগ আছে, এই বয়সের পরে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে কে কোন পথে গেলে তার গন্তব্যে পৌঁছবে সঠিক পথ, সঠিক পথটা আপনি বলে কেউ দেন। মাধ্যমিক দেওয়ার পরে পরে আমার কাছে আসা উচিত, তার আগে থেকে আসা উচিত। আমি মনে করি ছোটবেলা থেকেই আসা উচিত। তাহলে কি হয়, তাহলে তার লাইনটা, কেউ সায়েন্স নিয়ে যাবে না, মাধ্যমিকের রেজাল্ট দিয়ে সায়েন্স নিয়ে চলে যাচ্ছে, সায়েন্স নিয়ে চলে যাচ্ছে, সায়েন্সের রেজাল্ট খারাপ করে আবার আর্টসে ব্যাক করে আসছে, তারপরে কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে আমি কেরিয়ারটা ফোকাস করছি। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে সবসময় কিন্তু নিজের যোগ্যতা এবং তার হরোস্কোপ কি বলছে, হরোস্কোপটাকে আগে দেখা প্রয়োজন। আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদা আলাদা ভাবে জাজ করতে হয়, সেখানে কি রয়েছে, নবাংশ কি বলছে, ডিগ্রি চার্ট কি বলছে, সেখান থেকে সঠিকভাবে রাস্তা পেলেই সে কিন্তু জীবনের রাস্তায় এগিয়ে যাবে। সফলতা কিন্তু হবেই, সফলতা হবে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, যারা দেখছে দর্শক বন্ধু অনেকেই জানে যে আমি তাদের বলে দিয়েছি, লিখে দিয়েছি, সে আশা ছেড়ে দিয়েছে যে চাকরি হবে না, কিন্তু এট এ টাইম তার চাকরি হয়ে গেছে, এট এ টাইম বিয়ে হয়ে গেছে, এট এ টাইম তার কেরিয়ারের জীবনে প্রচুর বড় জায়গায় পৌঁছে গেছে। সে তারা এখন ফোন করে বলছে আপনি বলে দিয়েছেন। এই যে একটা দিক নির্ণয়, আপনাকে একটা যে সঠিক দিক নির্ণয় করতে জায়গায় আপনি কোথায় পৌঁছতে পারেন, আপনার গন্তব্য কি আছে, আপনি জীবনে কোন সফলতার কোন শীর্ষে পৌঁছবেন। জীবনটা তো খুব অল্প, সেই শর্ট টাইমের মধ্যে আপনি কোথায় গিয়ে অ্যাচিভ করতে পারবেন, এটা কিন্তু একজন প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে। সঠিক সময়ে সঠিক কাজ করতে আমাদের জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিতেই হবে। একদম, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা হচ্ছে আপনাকে আগাম বলে দিতে পারে যে কি ঘটনা ঘটতে চলেছে আপনার লাইফে। একটি মানে ধারণা বা একটি একটা ধারণা বিষয় যা আমাদের জীবনের আর কি গতিবিধিকে নিয়ন্ত্রণ করে। যাদের জন্মকুণ্ডলী নেই তাদের হস্তরেখা বিচারের মাধ্যমে তার বিচার করা হয় বা বিচার আমি করে থাকি। এবং মুহূর্ত গণনা রয়েছে, কারো কাছে কিছুই নেই, তার মুহূর্ত গণনা কোন সময় আমার কাছে এলো, বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে বা টাইম হারিয়ে গেছে, ডেট অফ বার্থ আছে, টাইম পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার মুহূর্ত গণনা করে তার কিন্তু একটা সঠিক অ্যানালাইসিস কিন্তু করে দেওয়া সম্ভব। এটা কিন্তু করে থাকে। আজকে এই বলে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ দাদা আপনাকে অনেক কিছু জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার।